নমস্কার। আজকের আমাদের বিশেষ পর্বে রয়েছেন ডক্টর সৌম্য ব্যানার্জি, যার সাথে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স নিয়ে যে ডাক্তারবাবু আমাদের বলবেন, অ্যাপেন্ডিক্সের কি ফলাফল হতে পারে হলে এবং না থাকলে কি কি হতে পারে, তাই নিয়ে ডাক্তারবাবুর সাথে আজকে আলোচনা সভায় আমরা এসেছি। তো আপনারাও জেনে নিন অ্যাপেন্ডিক্সের সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টা। আমি প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ করবো একদম শেষ অবধি দেখার জন্য, কারণ আমি এই যে প্রশ্নপত্র বা কোশ্চেনারগুলো একটু আগে আলোচনা করছিলাম, সেখানে দেখলাম কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকজন মানুষের জানার প্রয়োজন আছে। আমার বিশ্বাস এই পর্বটা আপনারা যদি গোটাটা দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। এমনও হতে পারে এই পর্বটা দেখার ফলে আপনি হয়তো আপনার অত্যন্ত প্রিয়জনের কারোর প্রাণও বাঁচাতে পারলেন। সঙ্গে থাকুন। প্রথমে আমরা জানতে চাই অ্যাপেন্ডিক্স কি এবং এর কাজ কি, ডাক্তারবাবু একটু যদি বলেন। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমরা এটা স্কুল লাইফ থেকে সবাই পড়েই বড় হয়েছি যে অ্যাপেন্ডিক্স একটা বিলুপ্ত প্রায় অঙ্গ। এই অঙ্গটা যখন আমরা প্রাগৈতিহাসিক যুগে ছিলাম, যখন মানুষ বনে জঙ্গলে থাকতো, সেই সময় হচ্ছে আমাদের খাবার দাবার হজম করতে, কারণ তখন রান্নাবান্না আমরা জানতাম না, তা সেই সময় খাবার দাবার হজম করার জন্য এটা কাজে লাগতো। বর্তমানে এটা বিলুপ্তপ্রায় অঙ্গ, যার অ্যাপারেন্টলি কোনো প্রয়োজন নেই, এই ভেবেই আমরা মোটামুটি স্কুল কলেজে পড়াশোনা করেছি। তবে ইদানিং আমাদের ডাক্তারির দিগন্তে একটা নতুন তথ্য ভেসে উঠেছে যে অ্যাপেন্ডিক্স হয়তো এখনও তার কাজ চালিয়ে যাচ্ছে, যে কাজটা অ্যাপারেন্টলি আমাদের কাছে বিলুপ্তপ্রায় অঙ্গ বলে মনে হলেও সে পুরোপুরি কর্মহীন এরকম হয়তো নয়। বর্তমানে তার দুটি কাজ রয়েছে প্রধানত বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। একটি জিনিস সেটা হচ্ছে আমাদের পেটের মধ্যে যে অন্ত্র আছে, বৃহদন্ত্র, সেই বৃহদন্ত্রের সিকাম বলে একটা জায়গা থাকে, তার তলাতে ল্যাজের মতো ঝুলে থাকে অ্যাপেন্ডিক্সটা। তা সেই বৃহদন্ত্রের মধ্যে কিছু জীবাণু থাকে, জীবাণুর বাড়ি বলা যেতে পারে। তা সেই জীবাণুগুলোর মধ্যে কিছু জীবাণু থাকে যে জীবাণুগুলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আমরা মানুষ এবং সেই জীবাণু তাদের পারস্পরিক সহাবস্থানের জন্যই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। তা নানান সময় আমরা অ্যান্টিবায়োটিক খেতে বাধ্য হই, বা হয়তো পেটের মধ্যে এমন কোনো সমস্যা হয়েছে যখন পেটের মধ্যে বেশিরভাগ জীবাণু কোলন থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেই সময় কিছু জীবাণু কিন্তু অ্যাপেন্ডিক্সের মধ্যে লুকিয়ে থাকে, যারা পরবর্তী ক্ষেত্রে আবার অ্যাপেন্ডিক্স থেকে বেরিয়ে এসে কোলনের মধ্যে নিজেদের বাসস্থান তৈরি করে ফেলে এবং আমরা সুস্থ হই। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে ওই কাছাকাছি অংশে কিছু আমাদের লিম্ফ্যাটিক্স বলে একটা ধরনের জিনিস থাকে, বা লিম্ফোসাইটস বলে এক ধরনের ছোট কোষ থেকে থাকে। পেয়ার্স প্যাচ নামক কিছু জায়গা আছে যেখানে হচ্ছে এরকম এই লিম্ফোসাইটগুলো এক জায়গায় থাকে, বা পেয়ার্স প্যাচের এই জায়গা থেকে আমাদের রোগ প্রতিরোধের জন্য কিছু কোষ টোষ বেরিয়ে আসে, এগুলো সুবিধা হয়। তো দেখা গেছে যে অ্যাপেন্ডিক্সের আশেপাশে ওই পেয়ার্স প্যাচের সংখ্যা অনেক বেশি, এবং মনে করা হয় যে আমাদের হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতাতেও অ্যাপেন্ডিক্সের এখনও বর্তমান কিছু ভূমিকা আছে, যে কারণে বর্তমানে আগে অতীতে একটা ট্রেন্ড ছিল যে অ্যাপেন্ডিক্স অন্য অপারেশন করতে যাচ্ছি, নর্মাল থাকুক বা যাই থাকুক না, কেটে বাদ দিয়ে দেবো। বর্তমানে কিন্তু অ্যাপেন্ডিক্সকে বাঁচিয়ে রাখার একটা প্রবণতা বা প্রয়োজনীয়তা আমরা সার্জনরা বোধ করছি। এইটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। আচ্ছা, তো এর পরবর্তী কিছু আমার প্রশ্ন রয়েছে। অনেকেই অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে শুনেছে, কিন্তু এর উপসর্গ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তো আপনি যদি বলেন যে এর লক্ষণগুলো কি কি। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস এই রোগটি খুব সত্যি কথা বলতে গেলে মানুষের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এই ডায়াগনোসিস করে ডাক্তারের কাছে পৌঁছানোর কোনো প্রয়োজনীয়তা নেই। যেটা হয় সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের সমস্যা হলে পেটে ব্যথা হবে, পেটে ব্যথার যে তীব্রতা হবে সেই তীব্রতাই তাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় হয়ে থাকার কথা। আমি এইটা বলবো যে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে না গলস্টোন হয়েছে নাকি প্যানক্রিয়াটাইটিস হয়েছে, এইটার সিদ্ধান্তটা ডাক্তারবাবুদের উপরই থাক। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের পেটে ব্যথা হতে পারে, নাভির কাছাকাছি, নাভির চারপাশে ব্যথা হয়, কখনো কখনো সেই ব্যথা তলপেটের ডান দিকে চলে যায়, আমরা রাইট ইলিয়াক ফসা বলি,
সেই চত্বরে তীব্র ব্যথা হচ্ছে, এর সঙ্গে জ্বর থাকতে পারে, বমি হতে পারে। এই জাতীয় সমস্যাগুলো যদি কারোর হয় তাহলে অবশ্যই তাকে ডাক্তার দেখাতে হবে। তবে অ্যাপেন্ডিসাইটিসের আর একটা ভাগ আছে, আমি যেগুলো বললাম সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এর বাইরেও রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস বলে আরেক ধরনের অ্যাপেন্ডিসাইটিস পাওয়া যায়। সেটাই কি হয়, সেটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্টের মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, হয়তো এদিক ওদিক থেকে ব্যথার ওষুধপত্র খেলো, তারপর ব্যথা কমে গেল, আবার কিছুদিন বাদে আবার ব্যথা হচ্ছে। সেই ব্যথার তীব্রতা এতটা নয় যে মনে হচ্ছে যে আমি এক্ষুনি গিয়ে অপারেশন করিয়ে নিই, আবার সেই ব্যথা সঙ্গে জ্বর নেই বা প্রচণ্ড বমি হচ্ছে এরকম নয়, 1-2 দিন থাকলো আবার ঠিক হয়ে গেল। এই জিনিসটাকে বলা হয় রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। যাই হোক, নিজে নিজে ডায়াগনোসিস করতে যাওয়ার কোনো মানে হয় না। যদি দেখেন আপনার পেটে বেশ ভালো মতো ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, এটাই আমার দিক থেকে বলা। আর যদি ধরুন অ্যাপেন্ডিক্স ফেটে যায় তাহলে মানে রোগীর কি হতে পারে? আচ্ছা, এখানে একটু নিজের বিজ্ঞাপন দিয়ে নিই। আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, সুস্বাস্থ্যের সহজ পাঠ তার নাম। সেই সুস্বাস্থ্যের সহজ পাঠ চ্যানেলটাতে ডক্টর সৌম্য ব্যানার্জি সুস্বাস্থ্যের সহজ পাঠ এইটুকু সার্চ করলে মোটামুটি চ্যানেলটা পেয়ে যাবেন। সেইখানে রিসেন্টলি অ্যাপেন্ডিক্সের উপরে একটি আমি ভিডিও করেছি, বা তার আগেও পুরোনো ভিডিওতেও পেয়ে যাবেন, পডকাস্ট রয়েছে। এই কথাটা এই জন্য বলা যে অ্যাপেন্ডিক্স মানে ইনফেকশন হলে বা অ্যাপেন্ডিসাইটিস হলে ফেটে যাওয়াটা একটা বেশ বড়সড় জটিলতা। যদি সেরকম হয় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে সবার ক্ষেত্রে এরকম নয় যে অ্যাপেন্ডিক্স মানে পেকেছে বা অ্যাপেন্ডিক্সের ইনফেকশন হয়েছে মানেই সেটা ফেটে গেল, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা অ্যাপেন্ডিসাইটিস হলে যেরকমভাবে অপারেশন করি, যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায় তাহলে সেই অপারেশনের পদ্ধতিটা পুরোপুরি পাল্টে যায় এবং তখন মানুষটির মৃত্যুর সম্ভাবনা অনেক বাড়ে। তবে প্রকৃতির একটা খুব সুন্দর প্রোটেকশান আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার আগে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স দলা পেকে যায়। আমি যে ভিডিওটার কথা বললাম ওই অ্যাপেন্ডিক্স দলা পেকে যাওয়ার উপরেই আমি লাস্ট ভিডিওটা বানিয়েছি। তো অ্যাপেন্ডিক্স যদি দলা পেকে যায় তখন আবার অপারেশন করতে নেই, মানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলো তখন অপারেশন করতে হয়। অ্যাপেন্ডিক্স অপারেশন করতে যাওয়ার আগে আমরা সার্জেনরা চেক করি, বারবার চেক করি যে অ্যাপেন্ডিক্স কি দলা পেকে গেছে। যদি দেখা যায় যে হ্যাঁ অ্যাপেন্ডিক্স দলা পেকে গেছে, টেকনিক্যাল টার্মে সেটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার লাম্প। যদি অ্যাপেন্ডিক্স দলা পেকে গিয়ে অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে যায় তখন অপারেশন সাধারণত করা হয় না, কিছুদিন ওষুধ ইনজেকশন দিয়ে পেশেন্টকে সুস্থ করা হয়, পরবর্তী ক্ষেত্রে 1.5 মাস 2 মাস বাদে অপারেশনের প্ল্যান করা হয়। আর যাদের কপাল খারাপ আছে তাদের ক্ষেত্রে যদি অ্যাপেন্ডিক্স বার্স্ট করে যায় বা ফেটে যায়, সেটাকে আমাদের টেকনিক্যাল টার্মে বলা হয় অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বা অ্যাপেন্ডিকুলার রাপচার। সেই পরিস্থিতিতে কিন্তু তখন অপারেশনের পদ্ধতিটা আর অ্যাপেন্ডিসেক্টমির অপারেশন থাকে না, সেটা ল্যাপারোটমিতে কনভার্ট হয়ে যায়। তখন পেট কাটা হয় বড় করে কেটে পেটের ভেতরে যা পুঁজ আছে সেগুলোকে বার করা হয়, ধুয়ে দিতে হয়। এই যে একটু আগে আমি বলছিলাম যে অ্যাপেন্ডিক্সটা বৃহদন্ত্রের একটা ছোট অংশ হিসেবে থাকে, বৃহদন্ত্রের মধ্যে পায়খানা থাকে, স্টুল থাকে। যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায় তাহলে তার মধ্যে দিয়ে পেটের মধ্যে পায়খানা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়খানা যদি পেটের মধ্যে ছড়িয়ে যায় তাহলে অবশ্যই গোটা পেটের মধ্যে মারাত্মক রকম ইনফেকশন হবে, কারণ বৃহদন্ত্রে থাকা জীবাণুগুলো চারদিকে ছড়িয়ে পড়বে, তার থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস যদি ফেটে যায় তাহলে তার পরবর্তী। আচ্ছা, তো অনেক সময় সাধারণ মানুষ কি মনে করে পেটে ব্যথা হচ্ছে তো অ্যাপেন্ডিক্সের ব্যথা, তো এই পেটে ব্যথা আর অ্যাপেন্ডিক্সের ব্যথার মধ্যে পার্থক্যটা যদি একটু বলেন। আচ্ছা, ভালো প্রশ্ন। আমি যেটা প্রথমেই প্রত্যেককে সতর্ক করব যে পেটে ব্যথা হচ্ছে নাকি মানে কিসের জন্য ব্যথা হচ্ছে, এই কাজটা আপনার ডাক্তারবাবুর উপরে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ পেটে ব্যথা পুরুষ এবং নারী বিশেষে, নারী ভেদে অনেক রকম কারণে হতে পারে। আমি এই জায়গায় স্পেসিফিক্যালি বলবো সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হয়তো তারা নিউলি ম্যারিড কাপল, যাদের শারীরিক মিলন বা সম্পর্কের মানে রীতিমতো ফ্রিকোয়েন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তলপেটের ডান দিকে টিউবাল প্রেগনেন্সি হয়। মানে ইউটেরাসের যে পাশে যে টিউবটা থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, সেই তার মধ্যে মানে প্রেগনেন্সি হলো, ফিটাস বা ভ্রূণটা থাকলো এবং সেটা বাড়তে থাকলো এবং টিউবাল প্রেগনেন্সি বা একটোপিক প্রেগনেন্সি রাপচার করে যায়। সেইটা যদি হয়
অ্যাপারেন্টলি কিন্তু সেটা অ্যাপেন্ডিক্সের ব্যথার মতোই ফিল হতে পারে, সেই একই জায়গাতে ব্যথা হচ্ছে, ডান দিকে ব্যথা হচ্ছে, তো তীব্র ব্যথা হচ্ছে, এরকম সিচুয়েশনে ও কিছু না, আমি একটু ব্যথার ওষুধ খেয়ে নিই বা ব্যথার ইঞ্জেকশন নিয়ে নিই, এই জিনিসটা কিন্তু মানুষের প্রচণ্ডভাবে মৃত্যুর কারণ হতে পারে। অ্যাপেন্ডিক্স থেকে যদি বা কেউ বেঁচে ফিরতে পারে, রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি কিন্তু ইমিডিয়েটলি চিকিৎসা এবং অপারেশন করার প্রয়োজন। সুতরাং যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে তার পিরিয়ড মিস হয়ে থেকে থাকে, তাহলে অবশ্যই পেটে ব্যথা হলে তাকে রীতিমতো মানে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এর বাইরে গড়পড়তা যে ব্যথা, একটা কথা বলবো, যদি কোনো সিরিয়াস পেটে ব্যথা হয়ে থেকে থাকে তাহলে সাধারণত গড়পড়তা যে ব্যথার ওষুধপত্র আমরা গ্যাস অম্বলের ওষুধ খাচ্ছি বা এগুলো খাই, তাতে কমবে না। যদি ব্যথার ওষুধ খেয়েও আপনার পেটে ব্যথা না কমে, বা ঘরোয়া যে পদ্ধতিগুলো আমরা সাধারণত ব্যবহার করে থেকে থাকি, একটু বেশি করে জল খাওয়া বা একটু অ্যান্টাসিড খাওয়া, এই জাতীয় জিনিসপত্রগুলো যেগুলো চলে থেকে থাকে, সেইগুলোতে যদি ব্যথা না কমে, তাহলে সেটা অ্যাপেন্ডিক্সের ব্যথা নাকি অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে, সেই ডায়াগনোসিসটা আপনার ডাক্তারবাবুর উপরে ছাড়াটি বাঞ্ছনীয়। ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, সেটা প্রাইভেটে হতে পারে, সেটা সরকারি হাসপাতালে হতে পারে, কিন্তু যান ডাক্তারবাবুকে দেখান, তিনি ক্লিনিক্যালি দেখে ডায়াগনোসিস করবেন যে পেশেন্টের সত্যি কতটা এমার্জেন্সি আছে নাকি নেই। এইটা আমি বারবার বলবো। আর অ্যাপেন্ডিক্স হলো অপারেশনটা মানে জরুরি করতেই হবে অবভিয়াসলি। ওই যে বললাম, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে দু ধরনের অ্যাপেন্ডিসাইটিস হয়। দু ধরনের অ্যাপেন্ডিসাইটিস হয়, একটা হচ্ছে রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস আর একটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দুদিকের মোড় নিতে পারে, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে যেতে পারে যেটা দলা ভেঙে গেল, অথবা অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হতে পারে যেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সটা ফেটে গেল। এই দুক্ষেত্রে দুরকম চিকিৎসা করা হয়। যদি অ্যাপেন্ডিকুলার লাম্প ফর্ম করে যায় তাহলে হচ্ছে তখন আমরা অপারেশন করি না, তখন ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে 1.5 মাস বা 2 মাস বাদে অপারেশনের প্ল্যান করা হয়। যদি অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্টের তখন প্রাণঘাতী কন্ডিশন, অপারেশন না করলে মৃত্যু হওয়ার প্রচণ্ড সম্ভাবনা। কোন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টের ক্ষেত্রে লাম্প ফর্ম করবে আর কার ক্ষেত্রে পারফোরেট করে যাবে, সেইটা কিন্তু আগাম আন্দাজ করা খুব শক্ত। যে কারণে যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়ে থেকে থাকে তাহলে বর্তমানে এখনো পর্যন্ত আমরা বলবো যে অপারেশন করে সেটা বাদ দিয়ে দেওয়া বাঞ্ছনীয়। তবে এখানে আর একটা শব্দ আমি জানাবো যে রিসেন্টলি কিছু স্টাডি বলছে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি পারফোরেট করে যাওয়ার সম্ভাবনা না থেকে থাকে, কিছু সেন্টার তারা কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে ওষুধ ইনজেকশন দিয়ে ব্যথা কমানো রেকমেন্ড করছে। যদিও সেটা একদমই রিসেন্ট অ্যাডভান্স, এখনো পর্যন্ত এটা সর্বজন গ্রাহ্য নয়। এখনো পর্যন্ত আমরা যে সমস্ত সেটাপে কাজ করতে অভ্যস্ত বা আমার যে সমস্ত দর্শকরা সাধারণত দেখছেন তাদের ক্ষেত্রে আমি বারবার পরামর্শ দেবো, যদি পেটে ব্যথা হয়, তীব্র পেটে ব্যথা হয়, তলপেটের দিকে পেটে ব্যথা হয়, তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুকে দেখান। আপনার ডাক্তারবাবু দেখে যদি মনে করেন যে কোনো সার্জনকে দিয়ে অপারেশন করানোর প্রয়োজনীয়তা আছে, তাহলে সেই পরামর্শটাই অ্যাকসেপ্ট করে নিন, সার্জনকে দিয়ে অপারেশনটা করান, সেটাই আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তো অপারেশনের কথা যখন বললেন, তো আমি বলি যেটা বর্তমানে কি ল্যাপারোস্কোপিক অপারেশনের পদ্ধতিটাই ব্যবহৃত হচ্ছে বেশি? হ্যাঁ, গলব্লাডারের ক্ষেত্রে যেমন এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হবে যে হ্যাঁ মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে এখনও ব্যাপারটা গোল্ড স্ট্যান্ডার্ডের জায়গায় না হলেও মোটামুটি আমরা যারা ল্যাপারোস্কোপিক সার্জারি করতে অভ্যস্ত আমরা প্রেফার করি অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে সেটাকে মাইক্রোসার্জারি করার জন্য। কিন্তু এরও কিছু ইফস অ্যান্ড বাটস আছে। নানান রকম পরিস্থিতি তৈরি হয় যখন হচ্ছে আমরা মাইক্রোসার্জারির বদলে ওপেন সার্জারিতে কনভার্ট করতে বাধ্য হই। যদি অ্যাপেন্ডিক্সটা আশেপাশের যে নাড়িভুড়ি আছে তার সঙ্গে বিশ্রীভাবে জড়িয়ে থাকে, এমন বাজেভাবে জড়িয়ে থাকলো যেটাতে জোর করে মাইক্রোসার্জারি করতে গেলে পেশেন্টের জন্য সেটা সমস্যাজনক হতে পারে, পেশেন্টের গাট ইঞ্জুরি মানে নাড়িভুড়ি ফুটো হয়ে যেতে পারে, এরকম যদি পরিস্থিতি থেকে থাকে তাহলে সেরকম পরিস্থিতিতে কিন্তু আমরা ওপেন করতে বাধ্য হই। তবে বর্তমান যুগের যারা আমরা সার্জন, আমরা সাধারণত অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে মাইক্রোসার্জারিটাই প্রেফার করছি। তো অপারেশনের পর রোগীকে কতদিন বিশ্রাম নিতে হয় বা স্বাভাবিক জীবনযাপন করতে কতদিন সময় লাগবে? আচ্ছা, সাধারণত অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পরবর্তী ক্ষেত্রে
মাইক্রো সার্জারি হচ্ছে না ওপেন সার্জারি হচ্ছে তার উপরে সামান্য একটু এদিক ওদিক ডিপেন্ড করে। মাইক্রো সার্জারির ক্ষেত্রে বিশ্রামের প্রয়োজনীয়তাটা ওই 7-10 দিনের মতোই থাকে। ওপেন সার্জারির ক্ষেত্রেও যে বিশাল কিছু বেশি দিন বিশ্রাম করতে হবে এরকম নয়। তবে ওপেন সার্জারির ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেটা আমি অন্তত বারণ করব সেটা হচ্ছে পরবর্তী 1.5-2 মাস ভারী ওজন না তোলাই বুদ্ধিমানের কাজ। বাকি সমস্ত কাজকর্ম আপনারা স্মুথলি করতে পারবেন, কিন্তু ভারী ওজন তুলতে গেলে যেটা বিপদ হতে পারে সেটা হচ্ছে যে পেটের ভিতরে যে সেলাইগুলো থাকে সেই সেলাই যদি কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইনসিশনাল হার্নিয়া হওয়ার একটা প্রবণতা থাকে, মানে ওই চত্বরে হার্নিয়া হয়ে যাবে। হার্নিয়া হয়ে গেলে সেক্ষেত্রে আবার থেকে অপারেশন করতে হবে, ওষুধ খেয়ে সেই সারার কোনো জায়গা থাকবে না। যে সম্ভাবনাটা মাইক্রো সার্জারিতে নেই বলবো না, মাইক্রো সার্জারিতেও যেখানে ফুটো আমরা করি সেখানে অবশ্যই হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে, তবে হ্যাঁ তুলনামূলকভাবে সেই সম্ভাবনাটা কম, যেহেতু সেলাইয়ের সংখ্যা বা ডিস্টেন্স কম থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি গড়পড়তা আমার পেশেন্টদেরকে বলে রাখি যে 7-10 দিন বাদে মোটামুটি সে নর্মাল সুস্থ স্বাভাবিক জীবনযাপনই করবে, কিন্তু মাস 1.5-2 অবধি ওপেন হোক বা মাইক্রো সার্জারি হোক খুব ভারী ওজন, এমন কোনো ভারী ওজন যেটাতে তার পেটে চাপ পড়ছে সেটা যেন সে না করে, এইটুকু আমার দিক থেকে বলতে। আচ্ছা, অপারেশন হওয়ার পর খাবার দাবার বা সাধারণ জীবনযাপনের কিছু সাবধানতা তো নিতে হবে রোগীকে, তো সেটা যদি বলেন যে কি কি খাবার খেলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা খুব কমন একটা প্রশ্ন আমাদের কাছে থাকে যে ডাক্তারবাবু অপারেশনের পরে কি কি খাবো এবং কি খাওয়া বারণ থাকলো। প্রথম কথা যেটা দর্শক বন্ধুদের বলবো সেটা হচ্ছে গড়পড়তা যে সমস্ত আমাদের আগের প্রজন্মদের যে টক খাওয়া যাবে না বা মিষ্টি খেতে নেই, এই যে নানান রকম কথা শোনা যায়, এই কথাগুলো খুব একটা উপযুক্ত কথা নয়। যদি পেশেন্ট ডায়াবেটিক হয়ে থেকে থাকেন তাহলে তার ক্ষেত্রে মিষ্টি খাওয়া ডেফিনেটলি বারণ থাকবে, বা যদি পেশেন্টের অন্য কোনো রোগের জন্য আগে থেকে কোনো কিছু খাবার দাবার খাওয়া বারণ থেকে থাকে তাহলে অবশ্যই সেই বারণগুলো এখনও থাকবে। এরকম নয় যে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে বলে তার সেই খাওয়াগুলো অ্যালাউড হয়ে গেল। কিন্তু আমার অপারেশন হয়েছে বলে একজন নন ডায়াবেটিক পেশেন্ট যার অন্য কোনো কারণে অন্য কোনো রকম খাওয়া দাওয়া বারণ ছিল না, তার ক্ষেত্রে নতুন করে খাওয়া বারণ হয়ে গেল, ব্যাপারটা এটা একদমই নয়। তবে হ্যাঁ, আমরা এমন কোনো খাবার দাবার অ্যাভয়েড করতে বলবো কিছুদিন, যাতে হচ্ছে গাটের মোটিলিটি মানে অন্ত্রর যে পেরিস্টালটিক যে মুভমেন্টটা হচ্ছে সেটা খুব বেড়ে গেল, সেটাও যাতে না হয়। কারো কারো ক্ষেত্রে পায়খানা হওয়ার জন্য তারা পায়খানার যে ওষুধপত্র খান সেগুলো কিছু কিছু ক্ষেত্রে বারণ করা হবে। আবার একদম পায়খানা হচ্ছে না, পায়খানা পুরো জমে যাচ্ছে, সেরকমও যেন না হয়। এইরকম পরিস্থিতি এবার পায়খানা কখন বেশি হয় কখন জমে যায়, যদি আমরা ফাইবার জাতীয় খাবার বেশি পরিমাণে খাই তাহলে হচ্ছে সেক্ষেত্রে পায়খানা হওয়ার প্রবণতা বাড়ে। যদি আমরা প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খাই তাহলে পায়খানা শক্ত হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। যে কোনো প্রোটিন জাতীয় খাবার আমাদের যে কোনো রকম ক্যাটাবলিক স্টেট থেকে, অপারেশন পরবর্তী কন্ডিশন থেকে সুস্থ হতে, তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে। সুতরাং অপারেশনের পরবর্তী ক্ষেত্রে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার খাওয়া দরকার, কিন্তু একই সঙ্গে ফাইবার জাতীয় খাবার খাওয়া দরকার। সবটাই আলটিমেটলি ব্যালেন্সিংয়ের খেলা। এরকম নয় যে আমি প্রচুর পরিমাণ প্রোটিন খাবো ফাইবার খাবো না, উল্টোটাও নয় যে শুধু ফাইবার জাতীয় খাবার খাবো প্রোটিন খাবো না। টক খাওয়া বা না খাওয়ার উপরে কোনো রকম, অন্তত আমি কোনো বইপত্রে সেরকম কোনো রেফারেন্স পাইনি, বা আমার পরিচিত যারা সিনিয়র সার্জন রয়েছে তাদের কাছ থেকেও আমি এরকম কোনো তথ্য পাইনি যে টক খাওয়া যাবে না। তবে প্রচুর পেশেন্টের এই প্রশ্নটা থেকে থাকে, সেই জন্য স্পেসিফিক্যালি বলে রাখলাম। মিষ্টি খাওয়ার ক্ষেত্রে যদি আপনি ডায়াবেটিক হন বা ইভেন প্রি ডায়াবেটিক রেঞ্জে থেকে থাকেন তাহলে অবশ্যই মিষ্টিটা অ্যাভয়েড করতে হবে, কিন্তু যদি আপনি নন ডায়াবেটিক পার্সন হয়ে থেকে থাকেন তাহলে আপনার মিষ্টি খাওয়াতেও কোনো বারণ নাই। আচ্ছা, তো আমার শেষ প্রশ্নতে আমি চলে এসেছি একেবারে। তো যদি এই অ্যাপেন্ডিক্স নাই থাকে আমাদের শরীরে তাহলে ভবিষ্যতে কি কোনো স্বাস্থ্য ঝুঁকি হতে পারে আমাদের? আচ্ছা, যেটা আমি প্রথমে বলেছিলাম আরেকবার বলি, আগেকার দিনে একটা হয়তো প্রবণতা ছিল যে গলব্লাডার অপারেশন করতে যাচ্ছি, অ্যাপেন্ডিক্স নর্মাল আছে কিন্তু অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ভবিষ্যতে যদি অ্যাপেন্ডিক্সের সমস্যা এই জায়গা থেকে দাঁড়িয়ে। বর্তমানে আমরা সাধারণত সেটা একদমই রেকমেন্ড করি না। অ্যাপেন্ডিক্স যদি সুস্থ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে রেখে আসাটাই কথা, কারণ যেটা বললাম যে অ্যাপেন্ডিক্সের সঙ্গে আমাদের সুস্থ থাকার একটা মানে
প্রয়োজনীয়তা অ্যাপেন্ডিক্স আমাদের সুস্থ থাকার জন্য অলরেডি কিছু কিছু জার্নালে বিজ্ঞানীরা বলছেন। কারণ আমাদের পেটের মধ্যে যে মাইক্রোবায়োম রয়েছে, কোলনের মধ্যে যে জীবাণুগুলো, ভালো জীবাণু যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে প্রোবায়োটিক বলে পরিচিত, সেই প্রোবায়োটিক বা ভালো জীবাণুগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, সেগুলো কিন্তু অ্যাপেন্ডিক্সের মধ্যে সংরক্ষিত থাকে। এর বাইরে পেয়ার্স প্যাচের কথা যেটা বলেছিলাম, লিম্ফোসাইটগুলো রয়েছে, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাতে কাজে লাগে, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সেগুলোর সেই চত্বরের জন্য বর্তমানে আমাদের ইমিউন সিস্টেমের জন্য অ্যাপেন্ডিক্সের প্রয়োজনীয়তার কথা বিজ্ঞানীরা বলছেন। সুতরাং অবশ্যই অহেতুক অ্যাপেন্ডিক্স বাদ দিলে সেটা হয়তো আমাদের জন্য ভালো নয়, কিন্তু যে পেশেন্টের ক্ষেত্রে উপায় নেই, যার সত্যি অ্যাপেন্ডিক্সটা এমন কন্ডিশনে আছে যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে এবং তার জন্য পেশেন্টের প্রাণহানির সম্ভাবনা হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিক্স কতটা উপকার করতে পারে সেইটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের সবটাই কস্ট এফেক্টিভনেসের উপরে দাঁড়িয়ে বা রিস্ক রিওয়ার্ড বেনিফিটের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়। সেই পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে। তাতে যে ভবিষ্যতে সামান্য স্বাস্থ্য ঝুঁকি হয়তো খাতায় কলমে থাকলো, সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় কিছু থাকবে না। এটাই আমার দিক থেকে বলা। তো ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে এই তথ্য আমাদেরকে জানিয়ে দিলেন। অবশ্যই আমারও খুব ভালো লাগলো। আমি স্ট্রেট কাট নিউজকে অবশ্যই আমার তরফ থেকে ধন্যবাদ দেবো, আর সমস্ত দর্শক বন্ধুদেরকে অবশ্যই অনুরোধ করবো যে স্ট্রেট কাট নিউজকে সাবস্ক্রাইব করুন, এবং হ্যাঁ, আমার চ্যানেলটাও যদি মনে করেন আরও কিছু তথ্য পেতে চান সেখানেও যাবেন। আর আমরা সবাই, আমাদের সবার তরফ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।